चेन्नई में रात 11টা বেজে 45 মিনিটে চলেছি পরেশনাথ ধানবাদ সিরিজের প্রথম খণ্ড। এই পর্বে আমরা ঘুরে দেখব ধানবাদ এবং তার সংলগ্ন নিমিয়াঘাটের কিছু দর্শনীয় স্থান। তাহলে চলুন শুরু করি। আপনারা হাওড়া থেকে কিভাবে সহজেই ধানবাদ আসবেন তার জন্য আমি কয়েকটি ট্রেনের নাম এবং নম্বর দিয়ে দিলাম। চাইলে আপনারা এই ট্রেনগুলিতে করে সহজেই ধানবাদ আসতে পারেন এবং একদিনে ধানবাদ ঘুরে দেখতে পারেন। সত্যি ফিরছিস? এই জায়গা ঠিক আছে। হ্যাঁ ধানবাদ স্টেশনে নেমেই আপনারা স্টেশনের 1 অথবা 2 নম্বর গেট দিয়ে পেরিয়েই পেয়ে যাবেন সামনে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে আপনারা অটো বুক করে পুরো ধানবাদের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, অথবা আর্টিকা বা বোলারের মতো গাড়িও আপনারা বুক করে নিতে পারেন এবং বুক করে আপনারা ধানবাদের সাইট সিনসগুলো করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে ব্রেক জার্নি করে করে অর্থাৎ শেয়ারিং গাড়ি করে যাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদিনে ধানবাদের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা নাও যেতে পারে। ধানবাদে আমাদের প্রথম যে সাইট সিন সেটা হচ্ছে কোল মাইন অর্থাৎ কয়লা খনি। প্রসঙ্গত বলে রাখি, এই ঝরিয়া হলো ভারতের বৃহত্তম কয়লা ভাণ্ডারগুলির মধ্যে একটি এবং এশিয়ার বৃহত্তম কয়লা খনি হিসেবে পরিচিত। মূলত এটি ভারতের কয়লা রাজধানী নামেও সমধিক পরিচিত। এই ঝরিয়া কয়লা খনিগুলির মধ্যে একটি কয়লা খনিতে আমরা এখন ঘুরে দেখব কিভাবে কয়লা উত্তোলন করা হয়েছে এবং কয়লা উত্তোলন করার পরেও কিভাবে এখানে ভূগর্ভস্থ তাপ আগুনের আকারে এবং কোনো জায়গায় ধোঁয়ার আকারে নির্গত হচ্ছে, সেটা আমরা ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করে নেব। इधर जो है ना बहुत पहले से आग लगा हुआ है, समझ गया। नीचे एकदम पूरा लहकता हुआ कोयला निकलता है आगे से। इसमें क्या एक परत मिट्टी रहता है, दूसरा परत कोयला रहता है। तो कोयला में आग लगता है ना, तो आग से कोयला से जलते 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 राख हो जाता है, तो क्या दब जाती है कभी कभी। समझिए जितने भी कोयला है सब है नीचे जला हुआ है। তো খনিজ আমাদের জীবাশ্মগুলো মূলত এরকম স্তরীভূত শিলা। তো একটা স্তর পাথর থাকে আর একটা স্তর এইরকম কয়লা থাকে। তো এই যে লেয়ারগুলো তোলা হচ্ছে সেগুলো এক একটা স্তর, পাথরের স্তরগুলো কয়লাগুলোকে তুলে নেওয়া হয়েছে এবং তার উপর যে লেয়ারগুলো সেই লেয়ারটাই পাথরের লেয়ার হিসাবে রয়েছে। তো দেখছেন যে প্রতিটাই কিন্তু একটা লেয়ারের মতো রয়েছে, অর্থাৎ একটা স্তরকে উঠিয়ে দেওয়া হয়েছে। সেই স্তরগুলোকে উঠিয়ে অর্থাৎ পাথরের স্তরটা উঠিয়ে তারপরে কিন্তু কয়লাটা উত্তোলন করা হয়েছে এবং প্রচুর এখানে ধোঁয়া, এখনও কোনো জায়গায় জ্বলছে আগুন এবং বেশিক্ষণ কিন্তু এই জায়গাগুলোতে থাকাও একদিকে যেরকম ঝুঁকিপূর্ণ, সেরকম কিন্তু শ্বাসকষ্টেরও সমস্যা আসতে পারে। এরপর আমরা ঘুরে দেখব ভাতিন্দা জলপ্রপাত বা মুনিদহ জলপ্রপাত। हमको लगता है 300 से 400 गाड़ी आती है। 400 से ऊपर रहेगा।
पूरा भरा हुआ रहेगा, छोटा बड़ा गाड़ी मिला के। और सब पिकनिक यहाँ बनाते हैं। और यहाँ पे आपको सारा सामान मिल जाएगा, जो चीज़ खोजिए, मटन चिकन पनीर ये वो समझिए। अच्छा, चूल्हा उल्हा भी मिल जाएगा, गैस चूल्हा मिल जाएगा, बर्तन मिल जाएगा, पानी मिल जाएगा, सब मिल जाएगा। आप बनाइए खाइए समझिए, एंजॉय लीजिए, और फिर जाने समय उसको वहाँ दे के चल जाइए। अभी खाली था इसलिए गाड़ी घुस गया, नहीं तो गाड़ी वहीं गेटे पर लगता हम लोग का, जहाँ पे बस लगी थी ना, पार्किंग हम लोग का वही है समझिए। खाली रहता तो हम लोग घुसा देते हैं हम लोग। আমরা এখন রয়েছি ভাতিন্দা ওয়াটারফলসে। তো এই ভাতিন্দা ওয়াটারফলস ধানবাদের অন্যতম একটা ওয়াটারফলস। তো এটাকে মূলত 3 লেয়ার ওয়াটারফলসও বলা যেতে পারে বা কাস্কেড বলা যেতে পারে। তো ওখানে যদি দেখা যায় যে ওখানে একটা স্টেপ রয়েছে, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, 3টে স্টেপ নিয়ে কিন্তু এই ওয়াটারফলসটা তৈরি হয়েছে। এবং এখনই যে জলের প্রাবল্য বা জলের যে গর্জন শোনা যাচ্ছে, বর্ষাকাল হলে তো আরও বিপুল জলরাশি এখানে কিন্তু লক্ষ্য করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এই ভাতিন্দা ওয়াটারফলসকে কেন্দ্র করে ব্যাপকভাবে পিকনিক স্পট করে উঠেছে। টুরিস্টরা আসেন এবং এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে, ভাড়ায় সমস্ত ডেকোরেটার্সের জিনিস পাওয়া যায়, আর কোনো রকম প্রবলেম হয় না। আর এখানে মোটামুটি আপনারা এনজয় করতে পারেন। একটা দিন কিন্তু এখানে পিকনিকের জন্য আইডিয়াল বলা যেতেই পারে। তো ভাতিন্দা ফলসের এগুলো হচ্ছে জলপ্রপাত, এবং এখানে যে বিভিন্ন ধরনের পাথরের ক্ষয়কার্যের ফলে যে মানে হাঁড়ির মুখের মতো ভূমিরূপ তৈরি হয়েছে, যেগুলোকে মন্থকূপ বলা হয়। তো এগুলো কিন্তু মন্থকূপ তৈরি হয়েছে। এবং এই জায়গাগুলোতে যখন বর্ষাকালে জল এর উপর দিয়ে প্রবাহিত হয়, বা কোনো একটা সময় এর উপর দিয়ে জল এবং পাথরের স্তূপগুলো বা পাথর খণ্ডগুলো কন্টিনিউ এর ভেতরে প্রবাহিত হয়ে হয়ে আজকে এই ধরনের শেপগুলো তৈরি হয়েছে। এবারে আমরা ঘুরে দেখব ধানবাদ থেকে প্রায় 25 থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত চিতাহিতে শ্রী শ্রী রামরাজ মন্দির। তাহলে চলুন আমরা রামরাজ মন্দির ঘুরে দেখি। এই ধানবাদের অন্যতম আকর্ষণ রামরাজ মন্দিরে আমাদের 3 নম্বর যে সাইট সিন, সেই 3 নম্বর সাইট সিনস আমরা এখন করছি। একটা বিশাল এলাকা জুড়ে এই মন্দির মূলত রামের মন্দির। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনাদের সামনে এই মন্দিরটা। এখনও কাজ চলছে এবং বিশাল এলাকা জুড়ে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে এই ধানবাদে মূলত সকাল 10টার পর থেকে কিন্তু লোক সমাগম হয়, তাই মন্দির চত্বর এখন বেশ ফাঁকাই রয়েছে এবং অন্যান্য সাইট সিন এরিয়াগুলোও কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক রামরাজ মন্দির।
आज रविवार वासरे बाबा धाम क्षेत्रीय समनायक पुण्य और जिला शांति बहुत घर कहाँ हो मकान जिला नाम नयन है ना नाम सब परिवार सुख शांति समझना डाली कितना है? क्या डाली डाली का प्राइस क्या डाली है? डाली 60 है 70 है। তো এই রামরাজ মন্দিরে যারা পুজো দিতে চান তারা কিন্তু পুজো দিতে পারেন। এখানে এরকম অসংখ্য ডালির দোকানগুলো রয়েছে, মোটামুটি ওই 60 এবং 70 টাকার ডালি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চাইলে পুজো দিতে পারেন। যে এখনও কিন্তু ধানবাদ জমজমাট হয়নি, মূলত সকাল 10টার পর থেকে ধানবাদে বাজারগুলো খোলে, দোকানপাট খোলে এবং মন্দিরগুলো জমজমাট হতে শুরু করে। তাই এই মন্দিরের সামনে যে দোকানগুলো রয়েছে সেগুলো এখনও কিন্তু বন্ধ রয়েছে। তো সেগুলো ওই সকাল 10টার পর থেকে আস্তে আস্তে খুলে। এবার আমরা ঘুরে দেখব পরেশনাথ পাহাড়ের ঠিক উল্টো দিকেই অবস্থিত তোপচাঁচি লেক এবং তার সামনে অবস্থিত উত্তম কুমারের পরিত্যক্ত বাংলোটি। মূলত 1954 সালে সুপারহিট ছবি অগ্নি পরীক্ষার শুটিংয়ের জন্য তিনি এই বাড়িতে কয়েকদিন থাকেন এবং পরবর্তীকালে তার নাম অনুসারেই এটি উত্তম কুমারের বাংলো নামে সমধিক পরিচিতি লাভ করে। এই ব্রিজের ঠিক নিচেই অবস্থিত নেতাজি সুভাষ গোমো স্টেশন। এই গোমো স্টেশন থেকেই সুভাষচন্দ্র বসু জিয়াউদ্দিন খানের ছদ্মবেশে ভারত ত্যাগ করেন। আমরা এসে পৌঁছালাম উত্তম কুমারের যে বাংলো এই তোপচাঁচি লেকের সামনেই রয়েছে, তার সামনে। তো মূলত 2-3 বার উত্তম কুমার এই বাড়িতে শুটিংয়ের জন্য কিছুকাল থেকে গেছিলেন। তো বর্তমানে এই বাড়িটি প্রায় ভগ্নপ্রায়। তো দেখে নেব সেই বাড়িটা। মূলত অগ্নি পরীক্ষা সিনেমার শুটিংয়ের সময় তার এই এলাকাটা এতটাই ভালো লেগে যায় যে তিনি এই চলচ্চিত্র নির্মাণের অংশীদার তথা কয়লা খনির মালিক A.K. ঘোষ এবং বদ্রীনাথ রায়ের সঙ্গে 1968 সালে সেখানে একটি ফিল্ম সিটি স্থাপনের জন্য 15 একর জমি কিনে নেন এবং পরবর্তীকালে তিনি এই এলাকাটি আরও বেশি ডেভেলপ করার চেষ্টায় মনোনিবেশ করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তার এই স্বপ্নই রয়ে যায় এবং তার পরবর্তীকালে এই জায়গাটি একটি পরিত্যক্ত বাংলোয় পরিণত হয় এবং বর্তমানে এটি একটি প্রায় ভগ্নপ্রায় অংশে পরিণত হয়েছে। উত্তম কুমারের পরিত্যক্ত বাংলো দেখার পর আমরা এখন চলেছি তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। তোপচাঁচি লেকের যে প্রান্তটায় আমরা প্রথমেই যাচ্ছি সেই জায়গাটা মূলত পিকনিক স্পট অর্থাৎ পিকনিকের জায়গা এবং এই বিস্তীর্ণ এলাকায় পিকনিক হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং শেডও রয়েছে, যে শেডগুলোতে অনেকেই পিকনিক করে থাকেন এবং অবশ্যই এটা প্রি বুকড অর্থাৎ আগে থেকে বুক করে তবেই যেতে হয়। এই জায়গাটা থেকে তোপচাঁচি লেককে দেখতে জাস্ট অন্য রকম একটা মাত্রা অর্থাৎ আলাদা ভিউ কিন্তু এই জায়গাটা থেকে আপনারা পাবেন। অবশ্যই যারা তোপচাঁচি লেক আসছেন তারা এই জায়গাটায় অবশ্যই আসবেন। এরপর আমরা পিকনিক স্পট এরিয়াটা থেকে বেরিয়ে যে জায়গাটায় মূলত ওয়াটার রিজার্ভ করে রাখা হয় অর্থাৎ জল সংরক্ষণ করে রাখা হয় সেই জায়গাটায় যাচ্ছি। তো চলুন সেই জায়গাটা আপনাদের সামনে নিয়ে যাই।
214 একর জায়গা জুড়ে গঠিত এই কৃত্রিম জলাধারটি মূলত পরেশনাথ পাহাড়ের ঢাল কেটে 1915 সালে খনন কার্য শুরু হয় এবং 1924 সালে এই কাজ সম্পন্ন হয়। মূলত এই ধানবাদ এলাকার কয়লাখনি অঞ্চলের জলের যোগান মেটানোর জন্যই এবং যাতে জলের সংকট তৈরি না হয় তার উদ্দেশ্যেই তৈরি করা হয় এই তোপচাঁচি লেক। তাহলে এই তোপচাঁচি লেকটা মূলত একটি কৃত্রিম জলাধার রূপেই পরিচিতি লাভ করেছে এবং অবশ্যই এটি একটি ধানবাদের অন্যতম পর্যটন কেন্দ্র। তোপচাঁচি ড্যামে মূলত এটা একটা আর্টিফিশিয়াল ড্যাম। এই ঝাড়খণ্ড বা বলা যেতে পারে যে এই এলাকায় জল সরবরাহকে অব্যাহত রাখার জন্য এই ড্যামটা তৈরি করা হয় 1924 সালে। তো তারপর থেকে এটা এখানে একটা ওয়াটার রিজার্ভ বলা যেতে পারে যে রয়েছে এবং পরবর্তীকালে এটাকে জলবিদ্যুৎ উৎপন্ন করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে বা হচ্ছে। এছাড়াও এখানে বোটিং হয়, যদিও এখন বোটিংয়ের সেই ফ্যাসিলিটিসটা নেই, অ্যাভেলেবেল নেই, কিন্তু এখানে বোটিং হয় এবং শীতকালে ভরপুর শীতে এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখিও আসে। তো সব মিলিয়ে এই তোপচাঁচি ড্যামটা পর্যটকদের জন্য কিন্তু অন্যতম একটা আকর্ষণীয় স্থান বলা যেতে পারে। এখানে মূলত ব্যারেজ তৈরি করার জন্য এক পাশে প্রচুর জল আর অন্য পাশে প্রায় জল নেই বললেই চলে। মূলত পুরুলিয়ার আপার ড্যাম এবং লোয়ার ড্যামে যেই ধরনের ব্যবস্থা বা পাঞ্চেত ড্যামে যে ধরনের ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি এইখানেও ঠিক একই পদ্ধতিতে জল সংরক্ষণ করে রাখা হয়। আমরা এখন এলাম নিমিয়াঘাট মন্দিরে। তো অ্যাকচুয়ালি যে পরেশনাথ যারা ট্রেক করবেন তারা যদি ধানবাদ আসেন তাহলে ধানবাদ থেকে আপনারা পরেশনাথ গিয়ে ওখানে ট্রেক করতে পারেন একদিন স্টে করে। কিন্তু একটা প্রবলেমস রয়েছে কি ধানবাদ সাইট সিনস করার পর ধানবাদ থেকে কিন্তু ট্রেন খুব কম রয়েছে মানে পরেশনাথ যাওয়ার জন্য, যে কারণে কিন্তু আমরা যে গাড়িতে করে ঘুরছিলাম ধানবাদ সাইট সিন সেই গাড়ি করেই আমরা পরেশনাথ যাব, অর্থাৎ আমাদের যে পার্সোনাল গাড়ি রয়েছে সেটা করেই মধুবন একদম আমাদের যে হোমস্টে রয়েছে যেখানে আমরা নাইট স্টে করবো জৈন ভবনে সেখানেই আমরা যাব। তো টোটাল যে ডিটেলসটা সেটা ড্রাইভারদার কাছ থেকে আমরা জেনে নেব। তো এখন আপাতত আমরা নিমিয়াঘাট মন্দিরে রয়েছি, তারপর আমরা লাঞ্চ করবো এবং লাঞ্চের পরে যখন রাস্তায় যাব তখন কিন্তু আমরা ডিটেলসটা জেনে নেব যে কত কী পড়তে পারে বা কী কী প্রবলেমস ফ্যাসিলিটিস কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আমরা জেনে নেব। ধানবাদের সাইট সিনস করার পর যারা পরেশনাথ ট্রেক করতে যাবেন তারা দুভাবে ধানবাদ থেকে পরেশনাথ যেতে পারেন। প্রথমত ধানবাদ থেকে পুরো সাইট সিনস করার পর নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো থেকে ট্রেনে করে পরেশনাথ এবং সেখান থেকে শেয়ারিং অটো করে মধুবন যাওয়া যায়, অথবা ধানবাদের পুরো সাইট সিনস করার পর যে গাড়ি করে আপনারা ধানবাদের সাইট সিনস করবেন সেই বুকিং করা গাড়ি নিয়ে আপনারা সরাসরি নিমিয়াঘাট হয়ে মধুবন যেতে পারেন, যেটা আমরা করেছিলাম। সেক্ষেত্রে কত কি ভাড়া পড়বে বা কীরকম সময় লাগবে সব কিছু কিন্তু পরের পর্বে আমরা তুলে ধরব। এখন আমরা রয়েছি নিমিয়াঘাটের যে জৈন মন্দির, 2-3টে জৈন মন্দির রয়েছে সেইগুলো ঘুরে দেখাচ্ছি। মূলত নিমিয়াঘাটটা পরেশনাথ পাহাড়ের ঠিক উল্টো দিকে অবস্থিত এবং এখান থেকে কিন্তু পরেশনাথ পাহাড় দেখতেও পাওয়া যাবে। এবং স্থানীয়দের কাছ থেকে আমরা জেনেছিলাম যে পরেশনাথ ট্রেক মধুবন দিয়েও হয় যেরকম, ঠিক তেমনি অনেকে এই নিমিয়াঘাট হয়েও কিন্তু পরেশনাথে ওঠে। যদিও এটা পপুলার ওয়ে নয়, তবুও এই পথ দিয়েও কিন্তু অনেকে ওঠেন।